নিয়োগ বদলিতে অর্থ লেনদেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2 সচিবের কথোপকথন ফাঁস, ভিত্তিহীন বললেন মোখলেছুর রহমান। সাবেক ডিআইজি বাতেন সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্তের অংশ বলছে পিবিআই। স্বস্তি ফিরছে সাভার ও গাজীপুর শিল্প এলাকায়, কাজে ফিরেছেন শ্রমিকরা, অস্থিরতার চেষ্টা করছে একটি মহল বলছে মালিক পক্ষ। তিস্তার পানি কমতে থাকায় বাড়ছে ভাঙন, লালমনিরহাট ও কুড়িগ্রামের ফসলি জমি, ঘরবাড়ি, দোকান সহ শতাধিক স্থাপনা বিলীন। হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে যশোরে নতুন বিপ্লব, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করার দাবি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ডলারে দিও অর্ধেক, 5 কোটি, বাকিটা ক্যাশে। স্যার আপনি যেভাবে বলবেন। হোয়াটসঅ্যাপে চাঞ্চল্যকর এমন কথোপকথন হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের। কোটি কোটি টাকার বিনিময়ে বেসামরিক প্রশাসনে সচিব ও দেশ জুড়ে জেলা প্রশাসক বদলির ভয়াবহ গোপন তথ্য এসেছে দেশ টিভির হাতে। হোয়াটসঅ্যাপে মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে বলেন, আরে মিয়া আমি পুরাতন খেলোয়াড়, কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা। বদলি বাণিজ্যের আরও চাঞ্চল্যকর তথ্য দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের ফোন এটি। 28 অগস্ট থেকে হোয়াটসঅ্যাপ কথোপকথনে একই মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ মেসেজ আদান প্রদান করছিলেন। জিয়াউদ্দিন আহমেদ লিখছেন, স্যার সবাই প্রশংসা করছে। মোখলেছুর রহমান লিখলেন, কি বলে? উত্তরে জিয়াউদ্দিন লিখেন, স্যার সবাই বলে মোখলেছ যোগ্য লোক, মোখলেছ হার্ভার্ড থেকে পড়ে আসছে। বদলি বাণিজ্য নিয়ে মেসেজে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান যুগ্ম সচিব জিয়াউদ্দিনকে লিখেন, আমার তেমন দরকার নেই, 5 কোটি হলেই হবে। জিয়াউদ্দিন বলছেন, স্যার আপনার জন্য 10 কোটি রাখবো। সচিব মোখলেছুর রহমান লিখেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার। গোয়েন্দাদের ইঙ্গিত করে বলছেন, গিরগিটিগুলোর দিকে খেয়াল রাখো। মোখলেছুর রহমান আবারও বলেন, ডলারে দিও অর্ধেক 5 কোটি, বাকিটা ক্যাশ দিও আমার লোকের কাছে। জিয়াউদ্দিন উত্তরে বলেন, স্যার আপনি যেভাবে বলবেন। মোখলেছুর রহমান লিখেন, হোয়াটসঅ্যাপ তো, প্রবলেম নাই। জিয়াউদ্দিন উত্তরে বলেন, না স্যার, হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল হয়ে আছে। কথোপকথনে মোখলেছুর রহমান লিখেন, পারলে 5 কোটি আগে দিও, গোপনে টাইপ করাই নিয়ে আইসো, আমি পাশ করাইয়া দিব, ওদের মধ্য থেকে 3-4 জনকে রাখো। উত্তরে জিয়াউদ্দিন লিখেন, জি স্যার, ফরিদা, সাইফুল, আফরোজা আর তানভীরকে রাখছি। ওপাশ থেকে সচিব মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে লেখেন, খুব ভোরে গোপনে আইসো। 1 সেপ্টেম্বর মেসেজে জিয়াউদ্দিন লিখেন, স্যার সব রেডি। মোখলেছুর রহমান উত্তরে বলেন, ভেরি গুড, ক্লিয়ার অল পেমেন্ট 5 সেপ্টেম্বর। I will do their go ASAP, probably on 9 and 10 September. আরেক মেসেজে সচিব মোখলেছুর রহমান এপিডি সম্পর্কে জিয়াউদ্দিনকে লিখেন, তুমি ওরে নিয়ে টেনশন কইরো না, ওরে সিস্টেমে ফেলে দিব, আর কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা। বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে, ডিসিও ওনারা বানাবে, কারণ পোলাপাইন ওনাদের কাছে পৌঁছাইতে পারবে না। উত্তরে জিয়াউদ্দিন বলে, আকমল স্যারকে হাতে রাখবেন, একটু সাপোর্ট দরকার। মোখলেছুর রহমান প্রতি উত্তরে লেখেন, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে ভেবো না, আরে মিয়া আমি পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। আরেক কথোপকথনে মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে লিখেন, আপনি স্যার আমার আর আজমের উপর আস্থা রাখেন। জিয়াউদ্দিন সচিব মোখলেছুর রহমানকে মেসেজে বলে, স্যার প্রতিবেশীরা 50-52টা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে, ওরা 200 দিবে। ওরা তো জানতে চাইছে এটা কোথায় নিবেন, সিঙ্গাপুর নাকি থাইল্যান্ডে নিবেন, মুড অফ পেমেন্ট কি হবে। উত্তরে মোখলেছুর রহমান বলেন, তুমি আর আজম ঠিক করে নাও। চাঞ্চল্যকর এই কথোপকথনের সত্যতার বিষয়ে ফোনে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কাছে ফোনে জানতে চাইলে তিনি মেসেজে সচিবের সঙ্গে কথা হয়নি বলে জানান। বিষয়টিকে এআই এর তৈরি বলে চাপা দেওয়ার চেষ্টা করেন। জিয়াউদ্দিন স্যার বলছেন, কি বলছেন? সচিবের সাথে আমাদের, মানে আমি তো জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে কথা হয় খুবই লিমিটেড, দেখাই হয় না। ভাই 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 আর কথা বলবোই না। আমি জিয়াউদ্দিন আহমেদ কোনোদিন কোশ্চিন কালেও সচিবকে কোনো মেসেজ করিনি, SMS করিনি, হোয়াটসঅ্যাপ করিনি।
আমি এটা আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কালকে আসবেন অফিসে, এসে আমি আপনাকে সচিব স্যারের সাথে আমার হোয়াটসঅ্যাপ করে কথোপকথন হয় কিনা সেটা আমি দেখাবো। তবে সচিব মুখলিসুর রহমানের ফোনে সংরক্ষিত জিয়াউদ্দিনের যে নাম্বারটির মেসেজে ফোনে কথোপকথন হয়েছে, একই নম্বরে দেশ টিভিও কথা বলেছে জিয়াউদ্দিনের সঙ্গে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডিসি নিয়োগ নিয়ে অর্থ লেনদেনের প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করেছেন জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে তার অর্থ লেনদেনের খবর প্রকাশের বিষয়ে ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। মুখলিসুর রহমান বলেন, দায়িত্ব থাকা পর্যন্ত কাজ চালিয়ে যেতে চান তিনি। ডিসি নিয়োগ নিয়ে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তার সত্যতা নেই। মুখলিসুর রহমান দাবি করেন, ফোনের যে স্ক্রিনশট বের হয়েছে সেটি তার ফোনের নয়। আপনাকে জড়িয়ে আরো একটি রিপোর্ট হয়েছে, এই প্রেক্ষাপটে একটি কমিটি গঠনের প্রেক্ষিত নয়, আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে 3টা সিদ্ধান্ত। অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন 2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। ডিসি নিয়োগ ও বদলি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত করবে সরকার। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি জানান, ঘটনা তদন্তে স্বরাষ্ট্র, আইন ও আইসিটি বিষয়ক উপদেষ্টার সমন্বয়ে কমিটি করা হয়েছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম, প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে, যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। অন্যান্য প্রসঙ্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বুধবার এই আদেশ দেন রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান। আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, এই আবেদন তদন্তেরই অংশ। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী গেল 18 আগস্ট রংপুর মহানগর তাজহাট আমলি আদালতের সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে সাবেক আইজিপি মামুন, এএসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায় আটক রয়েছেন। এবার রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। আল আমিন হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন বিচারক। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগে আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন আল আমিন। এ সময় বাড্ডা এলাকায় পুলিশ গুলি চালালে নিহত হন তিনি। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফকে গুলি করে হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শিক্ষার্থীদের কাছে থাকা আলামত ও তথ্য জমা দেওয়ার আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র ও প্রসিকিউশন। তাদের এই অভিযোগে তারা সুনির্দিষ্টভাবে কোনো আসামির নাম তারা বলেননি। তারা বলেছেন এই সরকার, শেখ হাসিনা সহ প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার পুলিশ বাহিনী এটা করেছে। আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না, আমরা এই সরকারের যে যারা এই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা তারা বলেছেন।
নতুন বাংলাদেশের স্বপ্নে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে আহত হয় 500-রও বেশি মানুষ, যাদের অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, কেউ আবার পঙ্গুত্বের পথে। যাদের অবদানে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলো, তাদেরই এখন করুণ দশা। পরিবার পরিজন নিয়ে তাদের জীবনযাপন বড়ই মানবেতর। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন কুষ্টিয়ার থানাপাড়া এলাকার বাসিন্দা আখতারুজ্জামান আনোয়ার। গত 1 মাস ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর কোনো রকম সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে 35টির মতো গুলি। হারাতে বসেছেন 2 চোখের আলো। মুখের ভিতর থেকে প্রায় 15টা মতন গুলি বের করছে। এখনো আমার এই মুখের একটা এক্সরে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, এখনো প্রায় 35টার উপরে, শুধু আমার এই মুখের মধ্যেই 35টার উপরে। আর এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতাকে পাইনি। আখতারুজ্জামানের মতো রাজ আহমেদ, মিতা খাতুন, জহুরুল ইসলাম সহ সকল আহতদেরই একই অবস্থা। সবারই চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ। অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, অনেকেই আবার পঙ্গুত্বের পথে। কোনো ধরনের সহযোগিতা না মেলাই চিকিৎসার খরচ মেটাতেই পড়েছেন চরম বেকায়দায়। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। পুলিশ আমাকে ঠেকায় গুলি মারেছে, মাজায় লাগি একদম ঠাই দিয়ে গুলিটা বেড়াইছে। 7টা সেলাই দেওয়া লাগেছে, যেদিকে গুলি লাগেছে ওই দিকে 7টা সেলাই দেওয়া লাগেছে। এবং আমি তো এখনো বিছানায় পড়েই আছি। এই জায়গাটা এখনো গুলিরই আছে, এই জায়গার 2টো গুলি আছে, এই জায়গার একটা গুলি বের করা হয়েছে। ডাক্তার 3 মাস টাইম দিয়েছে, 3 মাস পরে আমার গুলিটা বের করবে। আমি কোনো অর্থ সহায়তা কোনো জায়গায় পাচ্ছি না, কোনো সরকারের কাছে, কারোর কাছে না। আমি বিছনা যদি পড়ে থাকি, আমার শালডাক দেখবে কে? আমার শালডাক পড়াশোনা করার খরচ দেবে কে? বসে আমার তো সংসার অচল, আমার বাড়িতে একটা কাঁচা বাজারও নাই, আমি কিভাবে চলবো? আমার হাঁটার মতন কোনো চলাফেরার কোনো ব্যবস্থা নেই। আমি যে হাঁটা চলা করবো সেই ব্যবস্থা আমার নাই। যাদের অবদানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, তাদেরই এখন করুণ দশা। তাই নতুন সরকারের কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ সহযোগিতা চাই তারা। আমরা গুলি খাইছি, চোখে লাগছে, মাথায়, বুকে, মুখে, অনেক জায়গায়, কিন্তু এই গুলি করা আমাদের কেউ বাই করে দিচ্ছে না। অনেক বড় দাগ, হাসপাতালে যাইতে হবে আমাদের তো সেই অর্থ নয়, আমরা দিন মজুরি। ওই কাগজ নিয়ে যাওয়ার পর আমাদের সাথে কেউ দেখা করে না, খালি বলে হ্যাঁ আসবো, কিন্তু কেউ আমাদের সাথে দেখা করে না। এই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে আহত হয় 500 জনের মতো, আর প্রাণ হারায় 9 জন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সচিবালয়ে ব্রিফ করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উন্নয়ন খুব যে একটু অ্যাডভান্স, কিন্তু আর কতগুলো হচ্ছে ওয়ার্ক ওভার, যেগুলো এক্সিস্টিং কূপ আছে, এখানে আরো একটু করে আরো গ্যাসের পরিমাণ বৃদ্ধি করা যায় কিনা, সেই জন্য ওয়ার্ক ওভার করা। তো এইটা তো 15টা অলরেডি হয়ে গেছে, 15টার তো ফলাফল আপনাদের বলছি। বাকি যে 35টা, ওই যে আরেকটা প্রশ্ন যেটা আসে যে আমরা বাপেক্সকে ব্যবহার করি না। তো এখন সিদ্ধান্ত অনুযায়ী 11টা কূপ করবে, বাপেক্স করবে, এবং বাকি 14টা, বাকি 24টার মধ্যে উন্মুক্ত। আপনাদের জানেন যে 20 সালের যে ওটা তো এখন আর, ওটাকে আমরা সমাহিত করে দিয়েছি। সুতরাং এখন আমরা সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে, ওই যে ইভেন G2G ভিত্তিতে আমরা এখন আর করবো না। আমাদেরকে আজকে আমাদেরকে বিদেশি এসেছিল, আর তো আমরা বলছিল যে আমরা G2G ভিত্তিতে, কারণ আমাদের G2G ভিত্তিতে যেসব হয়েছে সেগুলোতে আমরা বাংলাদেশের মানুষ এটাতে প্রকৃত ভ্যালু, মানে ভ্যালু ফর মানি পায় নাই। তো সেজন্য আমরা এটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এটা করব। এটা হচ্ছে 2025 সাল পর্যন্ত। 50টার মধ্যে 15টা অলরেডি করা হয়েছে, 35টা আরো করা হবে। তার মধ্যে 11টা বাপেক্স করবে, বাকিগুলো আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। আর এরপরে 26 থেকে 28 সালের 25 থেকে 28 সালের যে পরিকল্পনা,
সেখানে আমরা 100টা কূপ করব, বিভিন্ন ধরনের যে নতুন অনুসন্ধান এবং উন্নয়ন এবং কি বলে ওয়ার্ক ওভার 3 ধরনের থাকবে। তো তার মধ্যে 15টা করবে বাপেক্স, তাই তো? 15টা প্রকল্পের মাধ্যমে 59টা কূপ, 15টা প্রকল্পের মাধ্যমে বাপেক্স 10টা, সিলেট গ্যাস ফিল করবে 2টো, বিজিএসসি প্রকল্প। আচ্ছা, যাই হোক, 15টা প্রকল্পের মধ্যে নাম 69টার মধ্যে বাপেক্স কটা করবে? এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, বক্তব্য রাখছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গাজীপুর ও সাভারে বেশিরভাগ পোশাক কারখানা চালু রয়েছে। কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। স্বস্তি ফিরছে শিল্পাঞ্চলে। খোলা রয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানা। শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। তবে এখনো বন্ধ রয়েছে 15টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে ঘরে ফিরেছে আন্দোলনরত বার্স গ্রুপের শ্রমিকরা। এদিকে গাজীপুরেও অধিকাংশ কারখানা চালু রয়েছে। শ্রমিকরা দলে দলে যোগ দিয়েছে কারখানায়। পুরো দমে চলছে উৎপাদন কাজ। প্রচুর পরিমাণ কাজ আনুক, আমরা এই ফ্যাক্টরিতে ভালো পড়াশোনা করে আমাদের মালিকের সাথে আমরা আগায় যাব এবং দেশকে রক্ষা করব। আমার যদি গার্মেন্টসে চাকরি না থাকে তা আমার বউ বাচ্চা ওরা চালাতে কষ্ট হবে। তবে চৌধুরীবাড়ি এলাকায় চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে 12টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। মালিক পক্ষ জানান, একটা মহল পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করতে চায়। বাংলাদেশের শিল্প খাতের যে শ্রমিক আন্দোলন, সেই আন্দোলন এবং সহিংসতার যে চরম পর্যায়ে, এই চরম পর্যায়ে দেশের সকল শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের ন্যায্য দাবি, সকল দাবি মেনে নেওয়ার পরেও যেভাবে আন্দোলন অতিবাহিত হচ্ছে, আমি মনে করি যে এটা একটা কুচক্রী মহল এই আন্দোলনের ইন্ধন যোগাচ্ছে। বৃহস্পতিবার শিল্পাঞ্চলে অনেকটা স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধীরে ধীরে কমছে তিস্তার পানি, তবে অব্যাহত রয়েছে নদী ভাঙন। লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তা তীরের কয়েকটি পয়েন্টে ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও নানা স্থাপনা। গেল এক সপ্তাহে ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়েছে অসংখ্য পরিবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ধরলার অব্যাহত নদী ভাঙনে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। আমাদের এইখানে একটা কমিউনিটি ক্লিনিক ছিল, ভেঙে নিয়ে গেল। বন্যা আশ্রয় কেন্দ্র ছিল, আশ্রয় কেন্দ্র এটাও ভেঙে নিয়ে গেছে। এখন আর যে ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় স্কুলটি আছে, এটাই আমাদের বিদ্যালয় বেগমগঞ্জের একটাই হাই স্কুল, সেটাও ভেঙে যাওয়ার পথে। এলাকা ভাঙতে ভাঙতে এলাকা মানে পরিস্থিতি শেষ, নিম্নত 500-700 বাড়ি ভাঙে গেল। স্থানীয় প্রশাসন বলছে অব্যাহত রয়েছে ত্রাণ তৎপরতা, পদক্ষেপ নেওয়া হবে পুনর্বাসনেরও। ভারী বৃষ্টিপাতের কারণে ধরলা নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখানে ভাঙন দেখা দিয়েছে। ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়টিও ভাঙনের হুমকিতে আছে। আমরা ইতিমধ্যে জিওব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন শুরু করেছি। খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি, আশা করি আমরা এটি রক্ষা করতে পারব। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি বেড়েছে, অব্যাহত আছে নদী ভাঙনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 90 মেট্রিক টন জিআর চাল ও নগদ 13 লাখ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় অন্তত 10,000 হেক্টর আমন ও মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে। এখনো চরাঞ্চলের পানিতে তলিয়ে 4,000 হেক্টর আমনের ক্ষেত। বন্যা দুর্গতদের দাবি, চাহিদা মতো ত্রাণ পাননি তারা। এইখানকার প্রায় 30-35টা বাড়ি 3 দিনকার মধ্যে সরানো হয়েছে। আরও সামনত অনেক বাড়ি আছে। পাশাপাশি এই নদীর বগল দিয়ে জিল্লা ধান ক্ষেত পাকছে, শিলেও শেষ হয়ে গেছে। ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক,
দেশ টিভি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকি মামলার রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এই মামলায় আগে রাষ্ট্রপক্ষের শুনানি করায় পূর্ণাঙ্গ আদেশ লিখতে বিব্রত বোধ করেন। এমন ঘটনা মানুষের কাছে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। 2011 থেকে 2016-17 5 কর বর্ষের কর পুনর্মূল্যায়নের পর জাতীয় রাজস্ব বোর্ড জানায় বকেয়া হিসেবে 666 কোটি টাকা পরিশোধ করতে হবে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ। শুনানি শেষে এই কর পরিশোধ করতে 4 আগস্ট রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু 5 আগস্ট পট পরিবর্তনের পর এই রায় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। 8 আগস্ট থেকে কজ লিস্টে আসে মামলাটি এবং 29 আগস্ট রায় প্রত্যাহার করে হাইকোর্ট। বলা হয়, পূর্ণাঙ্গ রায় লেখার সময় কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি এক সময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে উনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন 6 মাস ধরে এই মামলা শুনানি চলছে। এই সময়ে কনিষ্ঠ বিচারপতি জানতেন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার শুনানি করেছেন। চাইলে তখনই এই শুনানি বন্ধ করতে পারতেন। তা না করে পট পরিবর্তনের পর যেভাবে রায় প্রত্যাহার করা হয়েছে তাতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল, তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়েছে। তিনি নতুন করে এই মামলা শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। পাম্প থেকে 24 ঘন্টা সিএনজি সরবরাহ এবং অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন চালক ও মালিকরা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর সাহেব প্রতাপ মোড়ে অবস্থান নেয় তারা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন চালক মালিকরা। আমাদের 2 দফা দাবি হচ্ছে। প্রথম দফা হচ্ছে আমাদের 24 ঘন্টা গ্যাস দিতে হবে। সিএনজি পাম্পে 6টা থেকে 11টা অবধি গ্যাস বন্ধ থাকে। আমরা চাই আমাদের দেশের সম্পদ আমরা যেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় নিতে পারি, সেই 24 ঘন্টা গ্যাসের দাবিতে। আর দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের কন্টেনারে গ্যাস দেওয়া বন্ধ করতে হবে। আমরা যারা ড্রাইভার আছি 24 ঘন্টা রুটে পড়ে থাকি, অনেক সময় গ্যাস নেওয়ার জন্য অনেক দেরি হয়ে যায়, আমাদের চোখে ঘুম থাকে, আমরা সময় মতো ঘুমাইতে পারি না। হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে বিপ্লব চলছে যশোরে। এতে আমদানি নির্ভরতা কমে যাওয়া, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। সম্ভাবনাময় এই শিল্পকে আরও এগিয়ে নিতে কাঁচামাল আমদানিতে শুল্ক মুক্তির দাবি সংশ্লিষ্টদের। যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গাড়ির পার্টস, ডাকটাইল স্টিল, পাথর ও ইট ভাঙা মেশিন, এমনকি নৌবাহিনীর শিপইয়ার্ডের ট্রাক বোর্ডের মালামাল ও রেলের বিভিন্ন যন্ত্রাংশ এখন তৈরি হচ্ছে যশোরে। এর সবই আগে আমদানি নির্ভর ছিল। এখন এসব গাড়ির পার্টস ব্যবহার করছেন দেশের প্রতিষ্ঠিত পরিবহন ও স্থানীয় রুটের গাড়ি ব্যবসায়ীরা। যন্ত্রাংশ, বিচলি কাটা মেশিনারিজ, কৃষি, এক কথায় কৃষি সকল পার্টস যেগুলো আমাদের আগে বিদেশ থেকে আনা লাগতো, এখন বর্তমানে আমরা এগুলো আমাদের এখানে তৈরি করতে করে বাংলাদেশের সর্বত্র সাপ্লাই দিচ্ছি। বিভিন্ন পার্টি আসে এখানে এসে আমাদের অর্ডার দিয়ে যায় যে এই জিনিসগুলো আমাদের করে দিতে হবে, ওরা সেইভাবে আমাদের এই সমস্ত লোকজনকে আমরা করি। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় এসব যন্ত্রপাতির দামও তুলনামূলক কম। এছাড়া চাহিদা মতো তৈরি করে নেওয়ার সুযোগও রয়েছে। ফর্মা অনুযায়ী মাল তৈরি করে এটা ছাঁচ তৈরি করার পরে লোহা গালায় সেই ছাঁচের ভিতরে লোহাটা ঢালতে মাল গালায় দেয়,
এই মাল নিয়ে যায় আমাদের ছাঁচে ঢালে ওটা আমাদের কাঁচামাল তৈরি হয়। স্থানীয়ভাবে সংগৃহীত লোহার ভাঙাড়ি গলিয়ে এসব পার্টস তৈরি করা হয়। তবে এখন ভাঙাড়ি কম পাওয়া যাওয়ায় কেমিক্যাল দিয়ে লোহা গলিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। জায়গায় বাইরে থেকে যে ভাঙড়ি আসে, মালামাল মেটাল আসে, সেই হিসাবে আমরা নূতন মাল করি। ধরেন একজনে বাইরের থেকে যে একটা প্যাটার্ন দিল, আমরা সেই কোয়ালিটি হিসাবে আমরা সেই মালটা প্রসেস করে দিই। দেশীয় এই শিল্পকে টেকসই অবস্থানে নিতে বিনা শুল্কে কাঁচামাল আমদানির দাবি জানান যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান। যারা কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রপাতি উৎপাদনে যারা নিয়োজিত আছেন তাদের জন্য আমাদের প্রত্যাশা এবং দাবি সরকারের কাছে যে এই অঞ্চলের বিশেষ করে শিল্পগুলো টিকিয়ে রাখার জন্য এবং রপ্তানি বাণিজ্যে বিশেষ করে তাদের অংশগ্রহণ করার জন্য শিল্পের সুবিধায় বিনা শুল্কে শিল্পের কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছে। তাহলে আমাদের এই ধরনের শিল্পগুলো অন্তত টেকসই জায়গায় অন্তত পৌঁছে যাবে এবং রপ্তানি বাজার আমরা গ্রহণ করতে পারব। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত যন্ত্রাংশ বিদেশে রপ্তানির ওপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সজীব অজিত জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান। বিকেল 4টায় গাজীপুরের কাশিমপুর কারাগার 2 থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। গেল 29 সেপ্টেম্বর এই মামলায় আত্মসমর্পণ করলে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়। দশ বছর আগে সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা চালক হযরত আলী হত্যা মামলায় 5 জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 4-এর বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের শহীদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের সুমন আহমেদ, শিপু মিয়া, জাকারিয়া মুন্না ও রুহুল আমিন। তবে আদালতে সাক্ষ্য নেওয়ার পর থেকেই পলাতক আছেন আসামিরা। তাদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানিয়েছে নিহতের পরিবার। 2014 সালের 17 আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজি অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে রাত 11টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ার কারণে 6টি রুটে বন্ধ ঘোষণা করা হয়েছে নৌযান চলাচল। বিআইডব্লিউটিএ জানায়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড ঘূর্ণন থাকায় যাত্রীদের জানমালের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমন্তাজ, রাঙাবালি, মনপুরাগামী উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঝরছে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। সুন্দরবন ঘুরে দেখলেন বিশ্বের 21 দেশের 75 জন সেনা কর্মকর্তা। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বিভিন্ন এলাকা ঘুরে সন্তোষ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার দুপুরে কর্মজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির এই তথ্য জানান। বলেন, বিশেষ প্রশিক্ষণ সফরে বুধবার পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপাল সহ 21টি দেশের সেনাবাহিনীর 75 জন ঊর্ধ্বতন কর্মকর্তা সুন্দরবন আসেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। কিশোরগঞ্জ শহরে একটি আখড়ায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনার পর প্রত্যাহার করা হয়েছে মডেল থানার ওসি তরিকুল ইসলামকে।
বৃহস্পতিবার ভোর রাতে শহরের ৩২ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর হয়। জানা যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরটিতে প্রতিমা বানানোর কাজ চলছিল। বৃহস্পতিবার ভোর রাতে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন পুলিশ সুপার। আসার সাথে সাথে আমরা এখানে গিয়েছি, আমরা ভিজিট করেছি এবং এটা আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে এবং যে কোনোভাবে আমরা দুষ্কৃতিকারী যে হোক আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এই বিষয়ে বদ্ধপরিকর এবং আমরা কাজ করছি এবং আমরা শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে হয় সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, নিরাপত্তা ব্যবস্থা আমরা সে দিচ্ছি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। নিয়োগ বদলিতে অর্থ লেনদেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2 সচিবের কথোপকথন ফাঁস, ভিত্তিহীন বললেন মুখলেসুর রহমান। সাবেক ডিআইজি বাতেন সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্তের অংশ বলছে পিবিআই। স্বস্তি ফিরছে সাভার ও গাজীপুর শিল্প এলাকায়, কাজে ফিরেছেন শ্রমিকরা। অস্থিরতার চেষ্টা করছে একটি মহল, বলছে মালিকপক্ষ। তিস্তার পানি কমতে থাকায় বাড়ছে ভাঙন, লালমনির হাট ও কুড়িগ্রামে ফসলি জমি, ঘরবাড়ি, দোকানসহ শতাধিক স্থাপনা বিলীন। হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে যশোরে নতুন বিপ্লব সৃষ্টি হয়েছে, কর্মসংস্থান, কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করার দাবি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।